প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবার ইরান তুরস্ককেও খণ্ড বিখণ্ড করতে চায় ইসরায়েল। আরও জানিয়ে দেব, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 4 জন, সংখ্যায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ। এদিকে গ্রে জোনে জড়ো হয়েছে হাজার হাজার রুশ সেনা, কঠিন পরিস্থিতির মুখে ইউক্রেন। আরও জানিয়ে দেব, পাকিস্তান কি গোপনে ভয়ঙ্কর অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের কাছ থেকে ফের হামলার অপেক্ষায় আছি আমরা বলে প্রস্তুত ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান তুরস্ককেও খণ্ড বিখণ্ড করতে চায় ইসরায়েল। লেবেন্ত গুলতেকিন নামে এক তুর্কি রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, দখলদার ইসরায়েল এই অঞ্চলে শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র চায় না। ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও ভেঙে ফেলার চেষ্টা করছে তারা। ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, লেবেন্ত গুলতেকিন তার ইউটিউব পেজ শেয়ার করা একটি ভিডিওতে এসব কথা বলেছেন। ইরান ইস্যু পশ্চিম এশিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি, যার মধ্যে তুরস্কও রয়েছে বলেও যোগ করেছেন তিনি। ভিডিওতে গুলতেকিন বলেন, ইসরায়েল ও তার মিত্ররা তাদের নতুন পরিকল্পনায় প্রথমে ইরাক এবং তারপরে সিরিয়াকে ভেঙে দিয়েছে। এমনকি তারা বছরের পর বছর ধরে দাবি করে আসছে যে ইরান ও তুরস্কের ব্যাপারে তাদের পরিকল্পনা রয়েছে। ইরান ও তুরস্ক এখন এই বাস্তবতার মুখোমুখি। উল্লেখ করে তুর্কি রাজনৈতিক বিশেষজ্ঞ আরও বলেন, মনে হচ্ছে এই কারণেই সম্প্রতি সবাই গাজা শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। কিন্তু তারপরও ইসরায়েল তাদের মূল পরিকল্পনা, অর্থাৎ এই অঞ্চলের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোকে খণ্ড বিখণ্ড করার অপচেষ্টা থেকে সরে আসেনি। লেবেন্ত গুলতেকিন স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল মনে করে গাজার সমস্যা যেভাবেই হোক সমাধান হয়ে যাবে। কিন্তু ইরাক ও সিরিয়ার পরে এখন এই অঞ্চলের অন্যান্য দেশগুলো তাদের টার্গেটে রয়েছে। এই তুর্কি বিশেষজ্ঞ দাবি করেছেন, ইরানের প্রতি আমেরিকা ও ইসরায়েলের মধ্যে শত্রুতা আবার বেড়েছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসাসূচক বক্তব্য খুবই চিন্তার বিষয়। বর্তমানে এরদোগানের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে গুলতেকিন বলেন, ট্রাম্প যে প্রতিটি বক্তৃতায় এরদোগানের প্রশংসা করেন, সেখানে তিনি তুর্কি সেনাবাহিনীর শক্তি বাড়ানোর উপরও জোর দেন। গুলতেকিনের মতে, প্রতিটি বক্তৃতায় ট্রাম্প স্বীকার করেন যে তুরস্কের একটি অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং তারা সিরিয়ার সমস্যা সমাধান সহ অবিশ্বাস্য বিজয় অর্জন করেছে। তবে এহেন পরিস্থিতিতে ইসরায়েলিরা নতুন মধ্যপ্রাচ্য নামক মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে আসেনি, বরং গাজার পরই ইরান ও তুরস্ক এখন ইসরায়েলের পরিকল্পনায় রয়েছে বলে জোর দেন এই রাজনৈতিক বিশেষজ্ঞ। গুলতেকিন জোর দিয়ে বলেন, ইরানে ইসরায়েলের মূল লক্ষ্য সেটা মোটেও শাসন ব্যবস্থার পরিবর্তন করা নয়, বরং ইরানকে কমপক্ষে 3 বা 4টি ভিন্ন ভাগে বিভক্ত করা। যদিও গুলতেকিন এর আগে একবার বলেছিলেন যে ইরানি জাতি এই অঞ্চলে দেশপ্রেমের এক অন্যান্য মডেল এবং এই অঞ্চলের জনগণের ইরানিদের কাছ থেকে তাদের মাতৃভূমির প্রতি ভালোবাসার শিক্ষা নেওয়া উচিত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 4 জন, সংখ্যায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। রোববার সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় হিজবুল্লাহর সঙ্গে প্রায় 1 বছর ধরে চলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের এই হামলায় নাবাতিয়ে জেলার কাফারসির শহরের আরও 3 জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লেবানন নিউজ এজেন্সি এলএনএ জানায়, স্থানীয় সময় বিকেল 2:15টার দিকে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় গাজায় যুদ্ধবিরতি যুক্ত হয়। এরপর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তার অভিযোগ, আলোচনার আহ্বানের জবাবে ইসরায়েল লেবাননে হামলা জোরদার করেছে। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। পরে 2024 সালের নভেম্বরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের 5টি অঞ্চলে সেনা মোতায়েন রেখেছে ইসরায়েল। প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের তথ্যমতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে অন্তত 111 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। অক্টোবরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের সঙ্গে আলোচনা
আলোচনার প্রস্তাব দেন লেবাননের প্রেসিডেন্ট আউন। তিনি বলেন তার আলোচনার উদ্দেশ্য ইসরায়েলি দখলদারিত্বের অবসান। তবে ইসরায়েল অভিযোগ করেছে লেবানন সরকার যুদ্ধবিরতির শর্ত মানেনি, কারণ তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারেনি। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অবশ্য নিরস্ত্রকরণের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। গত বুধবার 29 অক্টোবর দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে এক পৌরকর্মীকে হত্যা করে ইসরায়েলি সেনারা। ওই ঘটনার পর সেনাবাহিনীকে যে কোনো ইসরায়েলি আগ্রাসন প্রতিহতে কড়া নির্দেশ দেন লেবাননের প্রেসিডেন্ট। রেজনে জড়ো হয়েছে হাজার হাজার রুশ সেনা। কঠিন পরিস্থিতির মুখে ইউক্রেন। গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কে রুশ সেনারা বড় ধরনের আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের জেনারেল অলেকজান্দর সিরস্কি। এর শীর্ষ সামরিক কমান্ডার জানান তার সেনারা সেখানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। হাজার হাজার রুশ সেনা সেখানে অবস্থান নেওয়ায় তারা অবরুদ্ধ অবস্থায় পড়েছে। গ্রেজন এ পরিণত হওয়া পোকরোভস্ক শহর একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও সরবরাহ কেন্দ্র। শহরটি দখল করতে পারলে রাশিয়া পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় উল্লেখযোগ্য সুবিধা পেতে পারে। এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করছে এবং হেলিকপ্টারে নেমে আসার পর তাদের 11 বিশেষ বাহিনী সদস্য নিহত হয়েছে। তবে কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করেছে। গত শনিবার টেলিগ্রামে দেওয়া পোস্টগুলোতে জেনারেল সিরস্কি জানান পূর্বাঞ্চলের দোনেস্ক অঞ্চলে অবস্থানরত সামরিক কমান্ডারদের কাছ থেকে সরাসরি সর্বশেষ পরিস্থিতি জানতে তিনি আবারও ফ্রন্ট লাইনে গিয়েছিলেন। রুশ বাহিনী গুরুত্বপূর্ণ সরবরাহ লাইনে হামলা করতে থাকায় সেগুলো রক্ষায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান কমান্ডার। স্বল্পদৈর্ঘ্য একটি ভিডিওতে দেখা যায় সিরস্কি ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বোদানভ সহ অন্যান্য কমান্ডারদের সঙ্গে যুদ্ধক্ষেত্রের মানচিত্র পর্যালোচনা করেছেন। তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। রাশিয়া 1 বছরের বেশি সময় ধরে দখল করার চেষ্টা করছে, আর বিশেষ বাহিনী মোতায়েনের এই পদক্ষেপ থেকে বোঝা যায় কিয়েভ যে কোনো মূল্যে এই শহরটি ধরে রাখার চেষ্টা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ বাহিনীর অভিযানের তত্ত্বাবধান করতে ওই গুরুত্বপূর্ণ এলাকায় সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বোদানভের অবস্থান নেওয়া সম্পর্কে ইউক্রেনীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল। গতকাল শনিবার ইউক্রেনের 7ম র্যাপিড রেসপন্স কর্পস জানিয়েছে পোকরোভস্কে ইউক্রেনীয় সেনারা তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে। তবে পরিস্থিতি এখনও কঠিন ও পরিবর্তনশীল। এর আগে গত শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেন পোকরোভস্কের প্রতিরক্ষা এখন অগ্রাধিকারমূলক বিষয়। রাশিয়া দখলকৃত আঞ্চলিক রাজধানী দোনেস্কের পশ্চিমে অবস্থিত এই কৌশলগত শহরটিতে রুশ অগ্রগতির খবর ক্রমেই বাড়ছে। গত শুক্রবার রাতে সংবাদ সংস্থার সঙ্গে শেয়ার করা কিছু ছবিতে দেখা গেছে একটি ইউক্রেনীয় ব্ল্যাক হক হেলিকপ্টার পোকরোভস্কের কাছে প্রায় 10 সেনাকে নামাচ্ছে, যদিও ছবিগুলোর স্থান ও সময় যাচাই করা সম্ভব হয়নি। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা পোকরোভস্ক শহরের উত্তর পশ্চিমে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা বিশেষ বাহিনীর অবতরণ প্রচেষ্টা নৎসাৎ করেছে এবং হেলিকপ্টার থেকে নেমে আসা 11 সেনাকে হত্যা করেছে। ইউক্রেনের ওপেন সোর্স মনিটরিং গ্রুপ ডিপস্টেন্ট অনুমান করছে পোকরোভস্কের প্রায় অর্ধেক এলাকা এখন গ্রেজন এ পরিণত হয়েছে, যেখানে কোনো পক্ষই সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। দোনেস্কের এক সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী ঘেরাও হয়ে পড়েনি, তবে তাদের সরবরাহ লাইনগুলোতে রুশ সেনারা গোলাবর্ষণ করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা ISW জানিয়েছে সাম্প্রতিক পাল্টা আক্রমণে পোকরোভস্কের উত্তরে ইউক্রেনীয় বাহিনী সামান্য অগ্রগতি করেছে, তবে শহরটি এখনও মূলত বিতর্কিত ধূসর এলাকা হিসেবেই রয়ে গেছে। মস্কো চাইছে দোনেস্ক ও পার্শ্ববর্তী লুহানস্ক অঞ্চল, যা সম্মিলিতভাবে দোনবাস নামে পরিচিত, কিয়েভ শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার হাতে তুলে দিক, এমনকি সেই অংশগুলোর যেখানে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে নেই। কিয়েভের ধারণা পোকরোভস্ক দখলের মাধ্যমে রাশিয়া যুক্তরাষ্ট্রকে বোঝাতে চায় যে তাদের সামরিক অভিযান সফল হচ্ছে এবং সেই যুক্তিতে পশ্চিমা দেশগুলো যেন রাশিয়ার দাবিগুলো মেনে নেয়। এদিকে ক্রেমলিনের শান্তি আলোচনা এগিয়ে নিতে ব্যর্থতার কারণে ওয়াশিংটন ক্রমবর্ধমানভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। এর ফলশ্রুতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার 2 বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠকের পরিকল্পনাও বাতিল করেছেন। জেলেনস্কি প্রকাশ্যে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের সম্মতি জানিয়েছেন, যার মাধ্যমে বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামিয়ে সংঘাতটিকে স্থিতিশীল অবস্থায় আনার কথা বলা হয়েছে। তবে পুতিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি এখনও সেই দাবিগুলোতেই অনড় রয়েছেন, যেগুলো কিয়েভ ও এর পশ্চিমা মিত্ররা ইউক্রেনের বাস্তবিক আত্মসমর্পণ হিসেবে দেখছেন। সূত্র বিবিসি।
পাকিস্তান কি গোপনে ভয়ঙ্কর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে? পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য ঘিরে চলছে ব্যাপক আলোচনা। বেলুচিস্তানের কোয়েটার আকাশে অদ্ভুত প্রকৃতির এক মেঘ দেখা গেছে। এটি দেখা যাওয়ার পর অনেকে ধারণা করেছেন দেশটি গোপনে ভয়ঙ্কর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছেন। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভির এক অনুষ্ঠানে তাকে যখন জিজ্ঞাসা করা হয় পাকিস্তান কি সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, তিনি বলেন এসব প্রশ্ন জনসম্মুখে করা ঠিক নয়, এ বিষয়ে গোপনে জানা ভালো। ডন পত্রিকা প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার ভোরে কোয়েটার আকাশে লেন্টিকুলার ক্লাউড বা সেন্স আকৃতির মেঘ দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও জল্পনা সৃষ্টি করে। অনেকেই সামাজিক মাধ্যমে দাবি করেন এটি হয়তো কোনো সামরিক পরীক্ষার ফল। তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ এই গুজব উড়িয়ে দিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে এটি সম্পূর্ণ প্রকৃতির লেন্টিকুলার মেঘের গঠন, যা সাধারণত পাহাড়ি এলাকায় সূর্যোদয়ের আগে সৃষ্টি হয় এবং কিছু সময় পর মিলিয়ে যায়। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায় লেন্টিকুলার মেঘ হল এক ধরনের লেন্স আকৃতির মেঘ, যা বাতাস স্থির থাকা অবস্থায় পাহাড়ের উপরে গঠিত হয়। এগুলো দেখতে অনেকটা উড়ন্ত চাঁদকির মতো লাগে, তাই অনেক সময় মানুষ এগুলোকে রহস্যময় বা অস্বাভাবিক মনে করে। আবহাওয়া বিশেষজ্ঞরা বিষয়টিকে পুরোপুরি প্রাকৃতিক বলে ব্যাখ্যা দিল। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের প্রশ্ন এড়িয়ে যাওয়া আবারও জনমনে সন্দেহ তৈরি করেছে। কোয়েটার আকাশে দেখা সেই রহস্যময় মেঘের আড়ালে কি শুধুই প্রকৃতি, নাকি সত্যিই কোনো গোপন সামরিক পরীক্ষা? আমরা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি বাস্তব যুদ্ধ অবস্থায়। ইসরায়েলের কাছ থেকে ফের হামলার অপেক্ষায় আছি, আমরা প্রস্তুত, বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা সাম্প্রতিক যুদ্ধ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং একটি বাস্তব যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে ফের হামলার অপেক্ষায় আছি। আমরা সকল স্তরে প্রস্তুতির শীর্ষে রয়েছি এবং ভবিষ্যতের যে কোনো যুদ্ধে ইসরায়েল আরেকটি পরাজয়ের সম্মুখীন হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধ থেকে আমরা কোনো অভিজ্ঞতা অর্জন করেছি এবং বাস্তব যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি। যদি ইসরায়েল ফের আক্রমণ করে তাহলে এর জন্য তাদেরকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসরায়েল আমাদের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই অঞ্চলে যুদ্ধের পরিধি বাড়ানোর চেষ্টা করেছে। আমরা ইসরায়েলের সাথে যুদ্ধকে চমৎকারভাবে পরিচালনা করতে পেরেছি এবং যুদ্ধকে সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়া থেকে বিরত রাখতে পেরেছি। তিনি আরও বলেন, আমেরিকার সবুজ সংকেত ছাড়া ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে সক্ষম হতো না এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারত না। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং তিনি প্রমাণ করেছেন যে এই অঞ্চলের দেশগুলোর আসল শত্রু হচ্ছে ইসরায়েল। আরাগচি বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করার জন্য আমরা আলোচনা করতে প্রস্তুত এবং আমরা জোর দিয়ে বলেছি যে আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, কিন্তু ওয়াশিংটন অসম্ভব এবং অগ্রহণযোগ্য শর্ত দিয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না এবং কোনো সুস্থ মানুষ অস্ত্র পরিত্যাগ করতে পারে না। আব্বাস আরাগচি জোর দিয়ে বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারি না এবং যুদ্ধের মাধ্যমে যা অর্জন করা হয়নি তা রাজনৈতিক উপায়ে অর্জন করা যাবে না। ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনা করার আমাদের কোনো ইচ্ছা নেই এবং পরোক্ষ সংলাপের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে। তিনি স্পষ্ট করেছেন, আমেরিকার বোমার আঘাতে পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে পারমাণবিক উপকরণগুলো অটুট রয়ে গেছে এবং অন্য কোথাও স্থানান্তরিত হয়নি। আমাদের পারমাণবিক ভবন এবং সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের প্রযুক্তি এখনও অক্ষত রয়েছে। আরাগচি জোর দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চালু করা সংক্রান্ত ইউরোপীয়দের খিলাফ ব্যাপক প্রক্রিয়ার সক্রিয় করা অবৈধ এবং আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে কোনো আন্তর্জাতিক ঐক্যমত নেই। আমাদের অধিকার হলো প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করা এবং আমরা কোনো শর্ত ছাড়াই পশ্চিমাদের সাথে যোগাযোগ করতে প্রস্তুত। তিনি সিরিয়া সম্পর্কে আরও বলেন, আমরা সিরিয়ার স্বাধীনতা এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করি এবং এর বিরুদ্ধে ইসরায়েলি শত্রুর আক্রমণের নিন্দা জানাই।